রাজধানীর মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয় দাবি পুলিশের। ব্যাগের ভেতর জর্দার কৌটা, পানের সন্ধান, আতঙ্কিত না হওয়ার আহ্বান। গুমের বিচারে স্বচ্ছতা আনতে উত্তরায় আয়নাঘর পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারপতিদের। গোপন বন্দিশালার মাধ্যমেই প্রতিষ্ঠা পায় আওয়ামী ফ্যাসিবাদ, বললেন চিফ প্রসিকিউটর। এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক। দুদেশের সম্পর্ক এগিয়ে নেয়ার আশা, বিনিয়োগে আগ্রহ যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহে ঢাকায় আসছে 25 শীর্ষ কোম্পানির 45 ব্যবসায়ী। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সরকারের ভূমিকায় উদ্বিগ্ন বিরোধী দল। সিলেটে জামায়াতের আমির। সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই রাজপথে নামতে চায় কেউ কেউ, অভিযোগ তথ্যমন্ত্রীর। কাটছে না গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, বিপাকে কলকারখানা। মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প পথে জ্বালানি তেল আমদানিতে বাড়ছে খরচ। এবার পাকিস্তানে বিক্ষোভ, ব্যাপক ধরপাকড়, আজাদ কাশ্মীরে শাসন ব্যবস্থা সংস্কার দাবি। মরক্কো থেকে স্পেনে সাগর পাড়িতে 57 জনের মৃত্যু, ফেরত গেছে 48,000-এর বেশি। স্বাগত, এখন বিকেলে, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। রাজধানীর মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয় বলে দাবি করেছে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ঘটনাস্থলে রাখা ব্যাগে জর্দার কৌটা ও পান পাওয়া গেছে। পরপর এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন মেট্রোতে চলাচলকারীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাপ্তাহিক ছুটির দিন শনিবার, অন্যান্য দিনের তুলনায় ভিড় খানিকটা কম। তবে দুপুর নাগাদ হঠাৎ খবর আসে, মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে দেখা গেছে বোমা সদৃশ্য বস্তু। একই সময় ফার্মগেট স্টেশনেও একই রকম খবর পাওয়া যায়। দুপুর 12টার দিকে সন্দেহজনক ব্যাগ পাওয়ার পর দুটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে দুপুর 1টার পর ঘটনাস্থলে আসে পুলিশের বম ডিসপোজাল ইউনিট। শুরু হয় তল্লাশি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি ব্যাগেই কোনো বিস্ফোরক দ্রব্য নেই। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে চলে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশ জানিয়েছে, পরীক্ষা করে ব্যাগের ভেতর জর্দার কৌটা ও পান পাওয়া গেছে। তবে একাধিকবার বোমা সদৃশ্য বস্তু পাওয়ার খবর খতিয়ে দেখার দাবি জানিয়েছে মেট্রোতে চলাচলকারীরা। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতের দাবিও তাদের। বেলা 1:40 দিকে স্বাভাবিক হয় মেট্রো রেল চলাচল। এর আগে গত 24 জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে পাওয়া যায় একটি বোমা। পরে সেটি নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শাহরিয়ার পুলক, এখন ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মিরপুর 10 মেট্রো স্টেশনে রয়েছেন সহকর্মী আত্মজ রহমান দিব্য, যুক্ত হচ্ছে তার সঙ্গে। দিব্য, জানাবেন মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে কিনার পরপর এমন ঘটনা নিয়ে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? আমরা এই মুহূর্তে এখন অবস্থান করছি আসলে মেট্রো রেল মিরপুর 10-এর নিচেই। সেখানে আমরা ভেতরে যেতে চেয়েছিলাম যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে কথা বলতে। আমরা অথরিটির থেকে আসলে অনুমতি পাইনি, যে কারণে আসলে ভেতরে গিয়ে যাত্রীদের সাথে তাদের জনমনে আসলে কতটা আতঙ্ক ছড়িয়েছে সেটা আমরা জানতে পারিনি। তবে আমরা এই মুহূর্তে যেইখানে রয়েছি সেখানে আমরা দুপুরের আগেই আমরা জানতে পেরেছি যে বোমা সদৃশ একটি বস্তু সেখানে মিরপুর 10-এর যে মেট্রো স্টেশন সেখানে পাওয়া গেছে। এর কিছুক্ষণ পর আসলে দুপুর নাগাদ বম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ করে বলে আসলে তাদের যেই সংবাদ বিজ্ঞপ্তি সেখানে জানানো হয়েছে। আমাদের এর মধ্যে তখন কিছুক্ষণ সময়
সময়ের জন্য আসলে মেট্রো চলাচলের একটা ব্যাঘাত ঘটে, বন্ধ ছিল। আমরা পরবর্তীতে জানতে পারি যখনই আসলে বম ডিসপোজাল ইউনিট তাদের যেই কলাকৌশলী ছিল তাদের মাধ্যমে যখন এই বোমা সাদৃশ্য বস্তুটি বা এটি আসলেই বোমা কিনা সেটি এখন পর্যন্ত আসলে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করা হয়নি। তারা যখন বোমা সাদৃশ্য বস্তুটির আসলে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় এর কিছুক্ষণ পর থেকেই আসলে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। সেখানে আমরা দেখতে পেয়েছি আসলে নিচে থেকে মেট্রোর যেই প্রবেশ পথটি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখনও দেখছি যে মানুষ আসলে যারা যাত্রীরা রয়েছেন তারা স্বাভাবিকভাবেই সেখানে যাতায়াত করেছেন। তবে যারা যাত্রীদের মধ্যে একজনের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছিল এই স্টেশনের নিচেই, তিনি আমাদের সাথে প্রকাশ করলেন যে আসলে এর আগেও 24 জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচে আসলে একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছিল। এরপরও আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে সেটি বিস্ফোরণ ঘটায় এবং এই বিস্ফোরণ ঘটানোর মধ্যে আসলে সেই পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণে আনে। এরপর আবার আজকের এই ঘটনা, এটা নিয়ে আসলে তারা বলছেন যে মানুষের মধ্যে তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে, আতঙ্কিত হওয়ার মতো তাদের কাছে যথেষ্ট কারণ রয়েছে বলে আসলে তারা উল্লেখ করেছেন। কারণ একটি ঘটনাকে তারা প্রথমবার যেমনভাবে দেখুক, কিন্তু ধারাবাহিকভাবে দ্বিতীয়বারকেই তারা আসলে ধারাবাহিকভাবে এই ঘটনাটিকে ধারাবাহিক বলেই আসলে উল্লেখ করেছেন। তো তাদের মনে আসলে মেট্রোতে চলাচলের ক্ষেত্রে, তবুও মেট্রো চলাচলের ক্ষেত্রে শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেলে তারা মেট্রো ব্যবহার করেনি। তবে স্বস্তির যে বিষয়টা থাকে, মেট্রো চলাচলে খুব তাড়াতাড়ি যাতায়াত করা যায়, আরামে যাতায়াত করা যায়, সেই আরাম এবং স্বস্তির সাথে এক ধরনের অস্বস্তি এবং আতঙ্ক এবং ভয় ঢুকে গেছে তাদের মনের মধ্যে, সেটি তারা আমাদের সাথে উল্লেখ করেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বোমা সাদৃশ্য যে বস্তুটি পাওয়া গেছে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম, বিষয়টি আসলে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশের বম ডিসপোজাল ইউনিট। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা জানিয়েছেন তারা আপাতত কিছু না জানালেও আসলে এটি বোমা নাকি বোমা সাদৃশ্য কিছু সেটি এখনও তারা নিশ্চিত করেনি। তবে পরবর্তীতে তারা একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে, সেটা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জনমানুষের কাছে আসলে সেই খবরটি তারা পৌঁছে দেবেন। আমরা জানি যে কিছুক্ষণের যে ব্যাঘাত ঘটে, ব্যাঘাতের পর আসলে আমরা যখন এখানে পৌঁছাই এরপরই কিছুক্ষণ পরই আসলে একটি শব্দ শুনতে পাই, যেটিকে আসলে নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরণ বলছে। এরপর আসলে কিছুক্ষণ পর থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। তো মিরপুর 10-এর যে মেট্রো স্টেশন সেখানে বোমা সাদৃশ্য বস্তু পাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম মামলার নথিপত্র আর সাক্ষীর জবানবন্দির গণ্ডি পেরিয়ে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন বিচারপতিরা। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউশন দল ও আসামি পক্ষের আইনজীবীরাও। বন্দিশালা পরিদর্শন করে প্রসিকিউশন জানায়, গুমের শিকার অন্তত 250-র বেশি মানুষের সন্ধান এখনও পাওয়া যায়নি। গুমের ঘটনায় হত্যা নির্যাতনে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। বলেন, গোপন এসব বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে। আরও জানাচ্ছেন এমদাদুল আজাদ। ঘুটঘুটে অন্ধকার, পুরো ভুতুরে এক পরিবেশ। এসব স্থানে দিনের পর দিন আটকে রাখা হতো গুম করা মানুষদের, চলতো পাশবিক নির্যাতন। এটি রাজধানীর উত্তরে অবস্থিত র্যাব 1-এর অধীনস্থ আয়নাঘরের দৃশ্য। আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে গুম করে রাখা হয়েছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক বিরোধী রাজনৈতিক নেতাকে। শনিবার র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী ও গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার। পরে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছতার সাথে করার জন্যই এই পরিদর্শন। এই আয়নাঘরটি কি, এটি কত নির্মম একটি টর্চার সেল ছিল সেটি জাতির সম্মুখে তুলে ধরার জন্যে এবং আমাদের বিচারে আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ শুধু আমাদের কথা বা কাগজে সেই বিষয়টি যাতে বিবেচনা না রেখে তারা সরজমিনে যাতে পরিদর্শন করে সেটি বিচারে এটার প্রয়োগ করতে পারেন, সেই কারণেই আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে। এর সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। যে রাজনৈতিক সরকার সেই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন সেই সরকার এবং ওই রাজনৈতিক দলের দায় কোনো অংশেই কম নয়। যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন,
প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এদিকে পরিদর্শন শেষে আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রুআউট দি এন্টায়ার কান্ট্রি, এটাও আমার কথা। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। বিচারের স্বচ্ছতার স্বার্থে আগামী শনিবার ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারপতি সহ প্রসিকিউশন দল। আগামী শনিবার একইভাবে সেই জেআইসিটি পরিদর্শন করবেন। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। রাষ্ট্রীয় হস্তক্ষেপে এখন আর কাউকে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর কাকরাইলের সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারী সমিতির অভিষেক ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী আরও বলেন, দেশের স্বার্থে যে কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলবে বর্তমান সরকার। জাতিকে গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই জানিয়ে এ ধরনের শিক্ষায় উৎসাহ তৈরি করার আহ্বান জানান তিনি। বলেন, কারিগরি বিদ্যার প্রসার ঘটলে এগিয়ে যাবে বাংলাদেশ। অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না, কেউ তো বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 দিনের সফরের শেষ দিনে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এই প্রত্যাশার কথা জানান তিনি। বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা। আগামী সপ্তাহে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান সার্জিও গোর। আরও জানাচ্ছেন সাব্বির রোজ। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অত্যন্ত ইতিবাচক ও শক্তিশালী অবস্থানে রয়েছে। উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনীতি সহ বহুমাত্রিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করছে। বাংলাদেশে 3 দিনের সফরের শেষ দিনে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠকে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকে উঠে আসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ওষুধ প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণ ও ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচক সংশোধন সহ নানা বিষয়ে আশ্বাস দেন সার্জিও গোর। ওয়্যার হাউজিং, সয়াবিন, তুলা, গম ও অন্যান্য কৃষি খাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এছাড়া আইটি খাতে দুদেশের ব্যবসায়িক সম্ভাবনা ও রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার বিষয় গুরুত্ব পায় বৈঠকে। বৈঠক শেষে গণমাধ্যমে সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. সার্জিও গোর বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা। আগামী সপ্তাহে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. গেল 30 জুলাই 3 দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। সাব্বির রোজ, এখন, ঢাকা। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে অভিযোগ তুলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হলে তা দেশের সরকার ও বিরোধী দলের সঙ্গেই হওয়া উচিত। এ ধরনের বিষয়ে অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে
এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে সরকারের প্রতি সতর্কবার্তা দেন জামায়াতে আমির। দেশব্যাপী চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়ায় বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রেস ক্লাবে বিপিজের আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর অভ্যুত্থানের স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের সময় শেষ, এখন সময় দেশ গড়ার মন্তব্য করে তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করবে। অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে বিএনপি, তখনই একটি পক্ষ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এভাবে অকাতরে প্রাণ দিতে হবে, এটা বোধহয় বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। আমরা খেয়াল করেছি পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই। তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না। আমরা বুঝি বলেই কিন্তু আমরা অভিভাবকের ভাষায় কথা বলি। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমেছে গ্যাস সরবরাহ। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মিলছে না পর্যাপ্ত গ্যাস। এমন ভোগান্তি নিয়ে ক্ষোভ জানান গ্রাহকরা। যানবাহনের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও গ্যাসের সংকট কাটেনি। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যানবাহনের দীর্ঘ সারি দিনের পর দিন চাপ বাড়াচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। ঘড়ির কাঁটাও এখানে অসহায়, কেউ জানে না কখন মিলবে গ্যাস। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে যানবাহনের চাপ। ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা গ্যাসের জন্য অপেক্ষায় সিএনজি ও প্রাইভেট চালকরা। কোনো গ্যাসই পাচ্ছি না, তারা হঠাৎ অল্প একটু বলে আসছে, সীমিত কিছু গ্যাস দিয়ে আবার বলে আর ঢুকতে যায় না, প্রেশার নেই। গত 3 দিন সিরিয়াল দিছি, 3-4 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে আবার চলে গেছে, গ্যাস নিতে পারি নাই। এদিকে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। বলছেন সমস্যা নিরসন না হওয়ায় উপার্জন কমে গেছে। 25 মিনিটে গ্যাস পাওয়া যেতাম, এখন 3 ঘন্টা থেকে 2.5 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে গ্যাস নিতে। 3-4 করে গ্যাস লই, তাও 2 ঘন্টা পর পর আবার প্রেশার থাকে না, আমরা গাড়ি চলে পয়সাও পাই না। সিরিয়াল দিলে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে, তথাপি আমরা বুঝতেছি না যে আমাদের কেন এই কষ্ট। আর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কম থাকায় গ্রাহক চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। আমাদের পাম্পে প্রায় অনেক লসে দাঁড়াইছে, প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা প্রতি মাসে কারেন্ট বিল আসে। 20 লক্ষ টাকা অধিক খরচ, আমাদেরও অনেক চাপে আছি, লসে আছি। মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই তো। লাইনে যদি প্রেশার কম থাকে তাহলে এটা তো আমাদের কিছু করার নাই, যে এইভাবে চালাইতে হবে। এদিকে শুধু যানবাহনে নয়, গ্যাস সংকট দেখা দিয়েছে বাসাবাড়িতেও। দুপুরে কিছুটা রান্না উপযোগী গ্যাসের চাপ থাকলেও সকাল আর রাতে একেবারেই দেখা মিলে না। সন্ধ্যার পরে রাতেবেলা সকালবেলা আসলে যে পরিমাণ গ্যাস পাওয়া যায় না পাওয়া যাওয়ার মতনই। শুধু ফিলিং স্টেশন আর আবাসিক বাসাবাড়ি নয়, গ্যাস সংকটে দেশের শিল্প কারখানাগুলো। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। ইরানি ড্রোন হামলায় হরমুজ বন্ধের পর এবার হুথিদের হামলায় বন্ধের পথে লোহিত সাগরও। এতে নতুন সংকট তৈরি হয়েছে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি তেলের আমদানিতে। লোহিত সাগর এড়িয়ে প্রায় 13,000 নটিক্যাল মাইল ঘুরে তেল আনতে হচ্ছে। এতে বাড়তি সময় যেমন লাগছে, তেমনি অতিরিক্ত খরচ হচ্ছে
$5 মিলিয়ন। বিস্তারিত হোসেন জিয়াদের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী বন্ধের পর এবার নতুন করে হুতিদের হামলায় বন্ধের পথে লোহিত সাগরও। এ পথেই সৌদি আরব ও আরব আমিরাত থেকে তেল আমদানি করছিল বিপিসি। কিন্তু এবার সে পথও বন্ধ হয়ে গেল হুতিদের ড্রোন আক্রমণে। এতে অনিশ্চয়তায় পড়েছে বাণিজ্যিক জাহাজ চলাচল, যার সরাসরি ধাক্কা লেগেছে বাংলাদেশের জ্বালানি আমদানিতে। বিএসসি জানায় গত 23 জুলাই সৌদি আরবের ইয়ানবু বন্দর টার্গেট করে হুতিরা। সেখানে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে অপেক্ষা করছিল বিপিসির এমটি নিনেমিয়া জাহাজ। সৌদি কর্তৃপক্ষ জাহাজটিকে দ্রুত বন্দর ত্যাগ করতে বলে। স্বাভাবিক সময়ে লোহিত সাগর হয়ে 4000 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসত 13 থেকে 15 দিনে। কিন্তু এখন উল্টো পথে আফ্রিকা মহাদেশ ঘুরে 13,000 নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে হচ্ছে। এতে 34 দিন সময় বেশি লাগার পাশাপাশি খরচ বাড়ছে অন্তত $5 মিলিয়ন। ইয়ানবু পোর্ট কন্ট্রোল বলল যে জাহাজ এখানে রাখা যাবে না এবং সব তেলবাহী জাহাজকেই তারা ওখান থেকে ডিসচার্জ ওখান থেকে লিফট করতে বলেছিল। 1 লাখ টন তেল নিয়ে যদি কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন, কোনো ড্যামেজ বা স্পিলেজ বা স্পিল ওভার ইফেক্ট হয় বা কোনো কিছু হয় ধরনের, এটার ইন্টারন্যাশনাল কনসিকুয়েন্স 1 লাখ ক্রুড অয়েল যদি সমুদ্রে ভাসতে থাকে, এটা যে মানে ইরেপারেবল এবং অ্যাবসলিউটলি ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্ট। শিপিং এজেন্ট জানান হুতির আক্রমণে জাহাজটি এ পথে আনতে নারাজ মালিকপক্ষ, তাই ঝুঁকি এড়াতে দীর্ঘ পথ বেছে নেওয়া হয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে খরচ আরও বাড়ার আশঙ্কার কথাও জানান তিনি। আমাদের একটা যেটা এস্টিমেশন ছিল অ্যারাউন্ড $5 মিলিয়ন মতো একটা এডিশনাল একটা এস্টিমেট আমরা করেছি যে অ্যাবাউট $5 মিলিয়ন। এটা মোর অর লেস, এটা তো আসলে একটু বুঝতে সময় লাগবে, কারণ এটা বাড়তে পারে কমতে পারে। শুধু তেলের সংকট নয়, যুদ্ধের কারণে এই পথে কন্টেইনার পণ্য পরিবহনও বন্ধ রেখেছে বিশ্বের বড় বড় শিপিং লাইনগুলো। ফলে বিভিন্ন বন্দরে আটকা পড়েছে রপ্তানি পণ্যবাহী হাজার হাজার কন্টেইনার। হরমুজটা একটা এন্ডেঞ্জার্ড একটা পজিশনে চলে গেল, যার কারণে আমরা মিডল ইস্টের যে কাভারেজটা সেটা পুরোপুরি আমাদের বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রেড সি অঞ্চলে যে কান্ট্রিগুলো, সেটার অনেকগুলো কার্গো, প্রায় আমাদেরও 1000 টিউজের মতো কার্গো যেটা কলম্বোতে পড়ে আছে, সেটা আমরা সৌদি আরব অথবা দুবাই এই জায়গাগুলোতে যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারছে না। সাম্প্রতিক সময়ে তেল নিয়ে পরপর 3টি জাহাজ আসায় আপাতত সংকট নেই বলে জানায় বিএসসি। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এতে বিকল্প উৎসের সন্ধান বা পরিশোধিত তেল বেশি কিনতে হতে পারে বিপিসিকে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। দেশের চাহিদার প্রায় 98% ওষুধ দেশেই উৎপাদিত হচ্ছে। বিশ্বের 140টিরও বেশি দেশে রপ্তানি হওয়া এই শিল্প এখন অন্যতম সম্ভাবনাময় খাত। অথচ উৎপাদন সক্ষমতা থাকলেও আইনি জটিলতায় আটকে আছে নতুন ওষুধের মূল্য অনুমোদন। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এতে আধুনিক ও কার্যকর চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। তৈরি পোশাক শিল্পের পর দেশের সবচেয়ে সম্ভাবনাময় উৎপাদন খাত ওষুধ শিল্প। দেশের চাহিদার প্রায় 98% পূরণ করে বিশ্বের 140টিরও বেশি দেশে পৌঁছে যাচ্ছে বাংলাদেশের তৈরি ওষুধ। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিশ্ব বাজারেও তৈরি হয়েছে আস্থার জায়গা। কিন্তু এই সাফল্যের আড়ালেই তৈরি হয়েছে এক বড় সংকট। কারখানায় উৎপাদন শেষ হলেও শত শত ঔষধ পৌঁছাতে পারছে না রোগীদের হাতে। 1994 সালে ওষুধ মূল্য নির্ধারণের গ্যাজেট অনুযায়ী দেশের বাজারে মোট 117 ধরনের ওষুধের মূল্য নির্ধারণ করে থাকে সরকার। তবে 2023 সালে এই আইন পরিবর্তন হয়ে এই তালিকা হয়ে দাঁড়ায় 700-তে। কার্যত এরপর থেকে এই আইন আর আলোর মুখ দেখেনি, যার ফলে এইসব বাজারে যে জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে সেইগুলো ওষুধের নতুন মূল্য নির্ধারণের যে তালিকা, সেই চিঠি এখনও পড়ে রয়েছে দপ্তরে। শুধু তাই নয়, এইসব ওষুধের যে নতুন সংস্করণ, সেই সংস্করণও আর আসতে পারছে না বাজারে, যার ফলে রোগী ও যারা ভোক্তারা রয়েছেন তারা উন্নত এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যেসব ওষুধ রয়েছে সেসব ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। মূল্য নির্ধারণের প্রশাসনিক আইনি জটিলতা ও ক্ষমতার পালাবদলে থমকে আছে বাজারজাতকরণের অনুমোদন। বর্তমানে 69টি প্রতিষ্ঠানের 1144টি ওষুধ মূল্য নির্ধারণের অপেক্ষায় রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ সহ জটিল রোগের চিকিৎসা প্রার্থীরা।
পুরনো অনেক ওষুধের মূল্য পুনর্নির্ধারণের আবেদনও প্রায় 2 বছর ধরে ঝুলে আছে। ডলার বিনিময় হার বৃদ্ধি, কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বাড়লেও মূল্য সমন্বয় করতে পারছে না কোম্পানিগুলো। ফলে কিছু ওষুধ বাজারে টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়েছে। কিছু আমাদের সিএনএস বর্তমান যুগে কোভিড পরবর্তী সময়ে নার্ভাস সিস্টেম রিলেটেড কিছু ডিজিজ বেরোচ্ছে, সেখানে কিছু নিউ ড্রাগ হচ্ছে। এই ড্রাগগুলো এফিকেসিটা কিছুটা বেটার এবং কিছু সাইড এফেক্ট কম থাকে। এটি হলো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়িক ক্ষতির চেয়েও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি থেকে রোগীদের বঞ্চিত হওয়ার ক্ষতি ঢের বেশি। বিশেষ করে এলডিসি উত্তরণের পর অনেক ওষুধ পেটেন্ট সুরক্ষার আওতার বাইরে চলে গেলে সেগুলো আর দেশে উৎপাদন সম্ভব হবে না, তাতে বাড়বে আমদানি ব্যয়। গত ইন্টারিমের সময় যে প্রাইস নির্ধারণ করা হয়েছে, সেই যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতাটা এখনও নিরসন হয়নি, যার ফলে এটার বহুমাত্রিক অসুবিধা তৈরি হয়েছে। এখন ওটোন প্রোডাক্টের র মেটেরিয়াল, অ্যাক্টিভ র মেটেরিয়াল আমাদের কিন্তু ফ্যাক্টরিতে এক্সপায়ার হয়ে যাচ্ছে, কারণ নিউ প্রোডাক্টের অ্যাপ্রুভাল নাই। এখানে প্রাইস অ্যাপ্রুভাল না থাকলে আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডের সব কাজই স্থবির হয়ে যায়। এদিকে ঔষধ নিয়ন্ত্রক সংস্থা বলছে, সমস্যার মূল কারণ প্রশাসনিক ও আইনি জটিলতা। ঔষধ ও কসমেটিক্স আইন 2023 অনুযায়ী মূল্য নির্ধারণের জন্য একাধিক কমিটির সুপারিশ প্রয়োজন, যার একটি কমিটি গঠন হলেও বাকি দুটি কমিটি এখনও গঠনই হয়নি। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনেও সংকট বেড়েছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির একটি রিটের কারণে কোর্ট থেকে একটা নির্দেশনা আসে, একটা স্টে অর্ডার হয়, হলো ইন্টারিম গভর্নমেন্ট যে গেজেট প্রকাশ করেছে, সেই গেজেট নিয়ে মূল্য নির্ধারণের কাজের তখন বাধাগ্রস্ত হয়। এখন আমাদের হাতে বাকি শুধু মূল্য নির্ধারণ কমিটি আর সাব কমিটি। তবে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শেষে কয়েকদিনের মধ্যে সব আইনি জটিলতা কাটিয়ে কমিটি গঠন করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি এখন টেলিভিশনকে আরো বলেন, মন্ত্রিসভার অনুমোদন পেলে নতুন ওষুধের মূল্য নির্ধারণ করে বাজারজাত করতে আর কোনো জটিলতা থাকবে না। উই হ্যাভ ফর্মড আওয়ার কমিটি। যে লিটিগেশনটা আগের গভর্নমেন্ট আমলে ছিল, তাদের একটা মামলা ছিল, আমাদের একটা প্রজ্ঞাপন ছিল। উই আর গোয়িং টু উইথড্র দিস প্রজ্ঞাপন, তারা গোয়িং টু উইথড্র দ্য কেস। আমরা বসে আমাদের কমিটি করে দেওয়া হয়েছে, সেখানে 2 জন পর্যবেক্ষণ প্রাইভেট ফার্মাসিউটিক্যাল মেডিসিন কোম্পানিগুলির থাকবে, বসে মূল্য নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, 6 ক্যাটাগরির জীবন রক্ষাকারী ওষুধের দাম বাড়ানো হবে না। এর আগে চিকিৎসা সরঞ্জাম সহ প্রায় 120টির বেশি পণ্যে মূল্য নির্ধারণ করে কিছু ক্ষেত্রে দাম কমিয়েছে ঔষধ প্রশাসন। শারিয়া জামান পুলক, এখন ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নানা উদ্যোগের পরও হলগুলোতে ঠেকানো যাচ্ছে না পোকামাকড়, মশা, ছারপোকার উপদ্রব। ক্যান্টিনের খাবারের মান নিয়েও নানা অভিযোগ। খাবার, আবাসন, পরিবহন নিয়েও আছে অসন্তোষ। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, সমস্যা সমাধানে তারা আন্তরিক। বিস্তারিত জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। ছারপোকা নিধন কর্মসূচি পালন করেছি এবং এইটা সফল হয়েছিল প্রায় 3 মাস। হলে কোনো ছারপোকা ছিল না, কিন্তু আবার 3 মাস পরে আবারও ছারপোকা চলে আসছে। চালটা মোটা, তারপর হচ্ছে রান্নাতে আগে টেস্টিং সল্ট ব্যবহার করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বপ্রথম উচ্চশিক্ষার সরকারি বিদ্যাপীঠ। ছাত্র শিক্ষকদের প্রচেষ্টায় শিক্ষার মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি ধীরে ধীরে স্বমহিমায় প্রাচ্যের অক্সফোর্ড হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস র্যাঙ্কিংয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা 600 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন, হল, ক্যান্টিনের খাবার, পরিবেশ, পরিবহন সহ নানা বিষয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। ছাত্রদের অভিযোগ, ছারপোকা, মশা, মাছি, তেলাপোকার উপদ্রব বেড়েছে হলে হলে। হল প্রভোস্টদের বাধা থাকার পরেও কৌশলে ছাত্রদের অভিযোগের সত্যতা নিশ্চিত হতে একাধিক হলে আমাদের ঢুকতে হয় অনেকটা গোপনে। সরজমিনে দেখা গেছে, হলে হলে পলেস্তারা খসে পড়ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ছারপোকার বংশবিস্তার। শিক্ষার্থীরা জানান, সব মিলিয়ে বিনষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। প্রত্যেকটা হলেই আসলে ছারপোকা আছে। এখন আমার সামনে হচ্ছে সেমিস্টার ফাইনাল, আমি কিভাবে কি করব? রাতে যদি ঘুমাইতে না পারি তাহলে পড়াশোনা কিভাবে করব? কারওয়ান বাজার থেকে যেটা হচ্ছে একদম 3rd গ্রেডের সবজি বা বাছাইকৃত খারাপ থাকে না, সেইগুলো অনেক সময় নিয়ে আসে।
ক্যান্টিনে অপরিচ্ছন্ন পরিবেশে উপরে শুকানো হচ্ছে কর্মচারীদের পোশাক, আর তার নিচে চলছে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার তৈরির আয়োজন। কোন জায়গায় রাখবো দেখেন, রান্নাঘরের পোশাক আমরা একটা স্টোর রুম নাই যে আমরা একটা বিশ্রাম নেবো, যে কোনো একটা রুমে থাকবো বা রুমে রাখবো, আমাকে এই জায়গাটা নাই। আপনারা এখানে থাকি, এখানে সব কিছু আমাকে। এটা কি টেলিকাস্ট হবে নাকি আপনারা কোনো ফোন? এ বিষয়ে রেজিস্ট্রার জানান, হলগুলোতে অব্যবস্থাপনা দেখাশোনার দায়িত্ব হল প্রভোস্টের, তাই সমস্যা সমাধানে উদ্যোগ তাদেরই নিতে হবে। হল প্রশাসন আছেন, এখন তো হলে ছাত্র সংসদ আছে, এগুলো তো তাদেরই দেখার কথা। হলে আমাদের ইঞ্জিনিয়ার সেকশনকে তাদের জানাতে হবে লিখিতভাবে যে আমাদের হলে এই কয়েকটা 10টা রুম বা 20টা রুমে 4 প্রকার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এটা দূরীকরণের ব্যবস্থা নিতে তারা বলবে ইঞ্জিনিয়ার সেকশনকে, ইঞ্জিনিয়ার সেকশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খাবার মানটা নিয়ে হয়তো অনেক সময় অভিযোগ বিভিন্ন ধরনের আসছে। অপরদিকে 2 কার্যদিবস অপেক্ষা করেও এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নবাব সলিমুল্লাহর দান করা 600 একর জমির উপর নির্মিত গবেষণাধর্মী এই বিদ্যাপীঠে এখন শিক্ষার্থীর সংখ্যা 40,000-এরও বেশি, যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 2,000-এর উপরে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 2 পক্ষের সংঘর্ষে হামদু মিয়া নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। শনিবার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত উপজেলার হরসপুর ইউনিয়ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে লুডো খেলাকে কেন্দ্র করে 2 শিশুর মধ্যে বাকবিতণ্ডার জেরে 2 পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শনিবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কাশ্মীরের শাসন ব্যবস্থা সংস্কারের দাবি ও নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের লাহোরে। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। কাশ্মীরে নির্বাচনী সহিংসতার প্রতিবাদে সোচ্চার নিষিদ্ধ সংগঠন জেএসির প্রতি সংহতি জানিয়ে রাজপথে ছিল নাগরিক সমাজের একাংশ। সমর্থন দিয়েছে ছাত্র ও শ্রমিক সংগঠনগুলো। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। আজাদ কাশ্মীরে শুরু হওয়া ক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে লাহোরে। কাশ্মীরের নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংরক্ষিত আসন বাতিল এবং অর্থনৈতিক অধিকারের দাবিতে একাট্টা সাধারণ নাগরিক, ছাত্র ও শ্রমিক সংগঠনগুলো। দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগের দিনই ব্যাপক ধরপাকড়। কাশ্মীর সংহতি সমাবেশ শিরোনামে কর্মসূচি ঘোষণা করে শুক্রবার লাহোর প্রেস ক্লাবের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। অঞ্চলটির শাসন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনী সহিংসতার প্রতিবাদে সোচ্চার নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির প্রতি সংহতি জানাতেই এই কর্মসূচির আয়োজন। এ সময় আন্দোলনকারীদের হাতে ছিল আজাদ কাশ্মীরের পতাকা ও প্ল্যাকার্ড। সমাবেশ শুরুর পর বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে পুলিশ। সঙ্গে সঙ্গে আটক করা হয় বেশ কয়েকজনকে, তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা এবং বিক্ষোভে গেল 27 ও 28 জুলাই 30 জনেরও বেশি মানুষের মৃত্যুর অভিযোগ ওঠে। প্রতিবাদী সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসিসি জানায়, প্রথম দফায় ভোট গ্রহণের দিন এবং এর পরের 2 দিনে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখান থেকেই এই আন্দোলনের সূত্রপাত। কাশ্মীরের আইনসভার নির্বাচন মূলত একদিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত উদ্বেগে 3 দফায় ভোট নেওয়া হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট 2 ও 10 আগস্ট। কয়েক দশক ধরে পাকিস্তান শাসিত কাশ্মীরে উত্তেজনা থাকলেও কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর রাজনৈতিক হস্তক্ষেপ ও অর্থনৈতিক অবহেলার জেরে সম্প্রতি নাগরিক ক্ষোভ বেড়েছে। আর 2023 সালে প্রতিষ্ঠিত সংগঠন জেএসিসি ইসলামাবাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে। গেল জুনে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে শেহবাজ শরীফ প্রশাসন। জেএসির মূল অভিযোগ, পাকিস্তানের বিভিন্ন স্থানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত 12টি সংসদীয় আসন ব্যবহার করে কেন্দ্রীয় সরকার স্থানীয় রাজনীতি এবং আঞ্চলিক সংসদকে নিয়ন্ত্রণ করছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মরক্কো থেকে রাতারাতি 60,000 অভিবাসন প্রত্যাশী স্পেনের সেউতে অনুপ্রবেশ করলেও স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন 48,000-এরও বেশি মানুষ। তবে দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ গেছে 57 জনের।
অভিবাসীদের অনুপ্রবেশকে স্পেনের অখণ্ডতার লঙ্ঘন হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আর ট্রাম্পের মতে অতি উদারপন্থী অভিবাসন আইনের কারণেই এই বিপর্যয় দেখল স্পেন। যদিও ফিরে যাওয়ার সময় দেশের অর্থনৈতিক দুরবস্থা ও কাজের সংকট নিয়ে অভিযোগ করেছেন মরক্কোর অভিবাসীরা। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। জীবন বাজি রেখে সাঁতরে সমুদ্র পাড়ি দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে যে পথে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা এসেছিলেন, সেই পথেই আবার ফিরে যাচ্ছেন মরক্কোর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। মানব পাচারকারীদের গুজবের ফাঁদে পড়ে শুক্রবার স্পেনের স্বায়ত্তশাসিত এই শহরে ঢুকে পড়েন 60,000-এর বেশি মানুষ, কিন্তু লাভ হয়নি শেষ পর্যন্ত। সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের সহায়তায় একদিনেই ফেরত পাঠানো হয়েছে 48,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীকে। বেসরকারি হিসেবে সংখ্যাটি 50,000। ফেরার পথে নিজেদের আক্ষেপের কথা জানিয়েছেন এই অভিবাসীরা। কাজের সংকট আর অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে লড়তে লড়তে এক কাপড়ে দেশ ছেড়েছিলেন অনেকে। দেখেছিলেন দিন বদলের স্বপ্ন, ছিল উন্নত জীবনের আশাও। দেশে ফিরে এখন কি করবেন এই উত্তর নেই অনেকের কাছেই। وما كيقولوا بلي تعاملوا معنا مزيان وما تعاملوا معنا ما مزيان ما والو. اول حاجه نمشي عند الوالده ديالي عندي في اسبانيا وهادشي اللي كاين. صداقه جبرنا هنا غير الجوع والتابعه. এর আগে শুক্রবারই সেউতায় অভিবাসীদের ঢল পর্যবেক্ষণ করতে যান পেদ্রো সানচেজ। ইউরোপীয় ইউনিয়ন এবং এই অঞ্চলের দেশগুলোর সমালোচনা আর উদ্বেগের জেরে শান্তিপূর্ণভাবে অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ দেন তিনি। দাবি করেন অভিবাসীদের এই অনুপ্রবেশ স্পেনের অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। ইরান যুদ্ধ নিয়ে স্পেন প্রশাসনের সাথে ট্রাম্পের আঁতাত আর কঠোর অভিবাসন আইনের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আকুণ্ঠ সমর্থন দুটোই বহু পুরনো। তাই সুযোগের সঠিক ব্যবহার করতে ভোলেননি ট্রাম্প। সানচেজ প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে বলেছেন, সরকারের অতি উদারপন্থী অবস্থানের কারণেই এই বিপর্যয় ঘটেছে। You know, I saw Spain yesterday and I watched the catastrophe that took place. It looks like an invasion of a country by hundreds of thousands of people. And that same thing's going to happen to us if the Republicans don't get elected, except worse. দেখা যাচ্ছে সেউতা ও মেনিলা এই দুটি এনক্লেভই মরক্কো ও স্পেনের কূটনৈতিক সম্পর্কের ফাটলের কেন্দ্রে উঠে আসছে। আফ্রিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত এই সেউতা দিয়ে বছরের পর বছর ধরে অঞ্চলটিতে ঢুকে পড়ছেন অভিবাসন প্রত্যাশীরা। সেউতার স্থানীয় প্রশাসন বারবার মাদ্রিদের কাছে আবেদন জানালেও তা ঠিকমতো আমলে নেওয়া হয়নি। এর জেরেই 2021-এর পর এমন অভিবাসীদের ঢল দেখল স্পেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভারতের গুজরাটে তীব্র বৃষ্টি বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 4 জনের। শনিবার সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট জারি রয়েছে 5 জেলায়। রাজ্যটির 28 জেলায় জারি আছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট ও তৃতীয় সর্বোচ্চ ইয়েলো অ্যালার্ট। রাতভর বৃষ্টির কারণে কেরালায় 8 জেলাতেও জারি রয়েছে রেড অ্যালার্ট। ওড়িশায় মাহান্দি নদীতে পানি বাড়ায় খুলে দেয়া হয়েছে হীরাকুদ বাঁধের 20টি গেট। 10 জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এর মধ্যে ক্ষতির মুখে 20 জেলার 8.5 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির উন্নতি নেই ভারতের আসামেও। 2 সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। এখনও পানিবন্দী 8 জেলার প্রায় 2 লাখ মানুষ। মানবিক বিপর্যয়ের কবলে শিবসাগর, গোয়ালঘাট সহ কয়েকটি জেলার বাসিন্দারা। কোনকান ও গোয়া, কর্ণাটক উপকূল, কেরালা, মাহে ও তামিলনাড়ুতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। এর আগে ইনজুরির কারণে তাকে ছাড়াই ঘোষণা করা হয় দল। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাম পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠেছেন লিটন দাস। সুস্থতার হার প্রত্যাশার চেয়েও ভালো হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগেই ফুল ফিট হয়ে উঠতে পারেন তিনি। আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এখনও প্রায় 2 সপ্তাহ সময় থাকায় লিটনকে ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনজুরির কারণে গত জুন থেকে মাঠের বাইরে এই উইকেট কিপার ব্যাটসম্যান। দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন লিটন। বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না অস্ট্রেলিয়া। গণমাধ্যমের কাছে আগেই গুরুত্ব হারিয়েছিল টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ। একই পথে হাঁটছেন ক্রিকেটার এবং কোচরাও। গণমাধ্যমের প্রশ্নে বাংলাদেশকে এড়িয়ে বারবারই ভারত, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ড সিরিজের আলাপ করছে টিম অস্ট্রেলিয়া। আরও জানাচ্ছেন জুবের আহমেদ।
23 বছর পর বাংলাদেশকে নিজেদের মাটিতে টেস্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দলও হাজির হয়েছে টাইগারদের সামাল দিতে। ইনজুরি জর্জর নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে স্বাভাবিকভাবেই এগিয়ে থেকে মাঠে নামবে টিম অস্ট্রেলিয়া। তবে মাঠের খেলা শুরুর আগেই যেন বাংলাদেশকে পাত্তা দিতে রাজি নয় তারা। কোচ খেলোয়াড়দের আলোচনাতেই নেই শান্ত মুমিনুলরা। বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট দিয়েই নিজেদের 2026-27 মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। সামনে তাদের আছে ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজ, সঙ্গে 2018 সালে সেন্ট পেপার কেলেঙ্কারির পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় যাবে দলটি। আছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার অ্যাশেজ সিরিজ। দলের পেসার জশ হেজেলউড সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারত ইংল্যান্ড সিরিজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তার কাছে কেবলই নিজের ফিটনেস যাচাইয়ের মঞ্চ। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের চোখও বাংলাদেশ সিরিজ ছাপিয়ে ভবিষ্যতের দিকে। 2027 টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বিবেচনায় রেখে নিজের সেরা 11 বাছাইয়ের জন্য বাংলাদেশ সিরিজকে ল্যাবরেটরি বানিয়েছেন তিনি। অজি গণমাধ্যমে বাংলাদেশ সিরিজের আগে তার সব কথাই ঘুরপাক খাচ্ছে ভারত কিংবা ইংল্যান্ড সিরিজ নিয়ে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 26 বছর পর মাত্র দ্বিতীয়বার বাংলাদেশ যাচ্ছে অজিদের মাটিতে। সেখানেও আপাতত প্রতিপক্ষের চোখে সম্মান আদায় করতে পারছে না তারা। মাঠের খেলায় বাংলাদেশ উপযুক্ত জবাব দেবে আপাতত সে আশাই কেবল করতে পারেন টাইগার ক্রিকেটের ভক্তরা। জুবায়ের আহমেদ, এখন। টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে শনিবার অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাধারণ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। 2026 থেকে 30 সাল মেয়াদে সাফের নেতৃত্ব দেবেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয় সাফের নির্বাচনী কমিটির নিয়ম অনুযায়ী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। 2019 সালে প্রথমবার সাফ সভাপতি নির্বাচিত হওয়ার পর টানা 4 মেয়াদ দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন। এবার পঞ্চমবারের মতো এই পদে আসীন হলেন তিনি। এর আগে 2022 সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। কংগ্রেসের সহসভাপতি পদে শ্রীলঙ্কার জাসোয়ার উমারু লেব্বে, নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশের সাব্বির আহমেদ আরেফ ও মালদ্বীপের হুসাইন শৈয়ফ এবং নারী নির্বাহী সদস্য পদে ভুটানের জিম্বির নির্বাচিত হয়েছেন। ফিফার ভেতরেই এখন বিদ্রোহের সুর। ফুটবলের শীর্ষ পদ থেকে জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দিতে জুরিখের ফিফা কার্যালয়ের ভেতরে বিদ্রোহের পরিকল্পনা করছেন একাধিক শীর্ষ ব্যক্তিত্ব। চাঞ্চল্যকর এমন তথ্য নিয়ে হাজির করেছে ইতালির ক্রীড়া এক গণমাধ্যম। ফিফার সভাপতির ভবিষ্যৎ এবং সম্ভাব্য আগামী ফিফা প্রধান দুটোই এখন ফুটবল বিশ্বে আলোচনার খোরাক। জুবায়ের আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশ্বকাপের মালিকানায় অংশীদারিত্ব বিক্রির প্রস্তাবনা নিয়ে পুরো বিশ্বের কাছে খলনায়ক বনে গেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অবশ্য 3 মহাদেশীয় সংস্থা উয়েফা, এফসি এবং কনকাকাফের বিদ্রোহের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ফিফা বস। তবে এরই মাঝে ফুটবল ইতালিয়া হাজির করেছে নতুন এক খবর। তাদের দাবি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফার ভেতরেই বিদ্রোহের ডাক এসেছে। সম্প্রতি ফিফার এই প্রকল্প নিয়ে সরাসরি ইনফান্তিনোকে চ্যালেঞ্জ করেছিলেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লেমোর। পুরো বিষয়টিকে এক ব্যক্তির সিদ্ধান্ত উল্লেখ করে তিনি ইনফান্তিনোকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও তুলেছেন। লেমোর অবশ্য সিওও হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন, তবে এটিকে ফিফার ভেতরেই চাপা উত্তেজনা হিসেবে দেখছে খেলাধুলার জগতে সুপরিচিত অনলাইন ফুটবল ইতালিয়া। এরই মাঝে ফিফার প্রেসিডেন্ট পদের জন্য ইনফান্তিনোর বিপক্ষে প্রচারণা শুরু করেছেন তারই এক সময়ের ঘনিষ্ঠ ভিক্টর মন্টাগ্লিয়াগনি। কানাডার ফুটবল প্রধানকে এতদিন পর্যন্ত ইনফান্তিনোর সবচেয়ে কাছের সহসভাপতি ভাবা হতো, তবে এবার তিনিই নেমে পড়েছেন ফিফা থেকে ইনফান্তিনোকে হটাতে। অবশ্য ফিফার চেয়ার থেকে ইনফান্তিনোকে টেনে নামানোর কাজে আছেন আরো অনেকেই। ওয়েফা এরই মাঝে তাদের পছন্দ হিসেবে পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফিকে সামনে নিয়ে এসেছেন। সেই সঙ্গে ফিফার বর্তমান সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্টর্মও আছেন এই তালিকায়। এদের প্রত্যেকেই 2027 নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে মাঠে নামতে পারেন। ফিফার প্রধান হিসেবে ইনফান্তিনোর সামনের সময়টা তাই কিছুটা কঠিনই হতে পারে। জুবায়ের আহমেদ, এখন। আর এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।